আলমপুর গ্রামে মনোহর তার স্ত্রী প্রমীলা আর 2 মেয়ে স্নেহা ও শালুর সঙ্গে থাকত। মনোহর গ্রামের জমিদারের খেতে কাজ করে নিজের সংসার চালাত। 2টি মেয়ে হওয়ার পর প্রমীলা তৃতীয়বার গর্ভবতী হল। মনোহর আর প্রমীলার পুরো বিশ্বাস ছিল যে এবার তাদের ঘরে ছেলেই আসবে। প্রমীলা, দেখো, এবার তোমার ছেলেই হবে। আর যদি তোমার ছেলে হয় তাহলে আমাদের 2 মেয়ে একটা ভাই পেয়ে যাবে। আমিও এটাই চাই। এদিকে বড়জা অনিতার টাকা পয়সার অভাব না থাকলেও তার একটাই অভাব ছিল, সে কখনো মা হতে পারবে না। জানি না ভগবান ওর উপর কি আশীর্বাদ করেছেন, একটার পর একটা সন্তান জন্ম দিয়েই যাচ্ছে আর আমার কোল শূন্য হয়ে রয়েছে। আর যদি এবার ওর একটা ছেলে হয়ে যায় তাহলে আমার ভাই তো বুক ফুলিয়ে এই গ্রামে ঘুরে বেড়াবে, আর গ্রামের লোক বলবে যে ছোট ভাই 3টা বাচ্চা জন্ম দিল আর আমি একটা পারলাম না। তারপর দুজনে মিলে একটি প্ল্যান বানায়। এদিকে প্রমীলার 2 মেয়ে তাদের ভাইয়ের অপেক্ষায় পাগল হয়ে উঠেছিল। এভাবে কিছুদিন কাটার পর একদিন যখন প্রমীলার প্রসবের যন্ত্রণা হয়, শালু তুই তাড়াতাড়ি মাঠে গিয়ে বাবাকে ডেকে আন। কিন্তু তখনই সেখানে মহেশ চলে আসে। তোমরা চিন্তা করো না মা, আমি এক্ষুনি তোমাদের মাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চলো অনিতা, তুমি এক্ষুনি প্রমীলাকে গাড়িতে নিয়ে বসো, আর রাস্তা থেকে আমরা মনোহরকেও গাড়িতে তুলে নেব। এরপর তারা মনোহরকে ক্ষেত থেকে নিয়ে নিজের গাড়িতে তুলে নেয়। আর কিছুক্ষণ পর ওই হসপিটাল আর গ্রামের মাঝে যে জঙ্গলটা ছিল, মহেশ সেদিকেই যায়। আরে দাদা, তুই এই গাড়িটাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসলি কেন? এক্ষুনি বুঝে যাবি তুই। মহেশ প্রথমে মনোহরকে গাড়ি থেকে বের করে, তারপর তাকে চাকু দিয়ে মারলে মনোহর সেখানেই মারা যায়। এরপর অনিতা প্রমীলার ডেলিভারি করায় আর প্রমীলা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। আর বাচ্চা হওয়ার পর অনিতা প্রমীলার গলা টিপে তাকে সেখানেই মেরে দেয়। আর তারপর স্বামী স্ত্রী মিলে বাচ্চাটাকে নিয়ে শহরে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর গ্রামের একটি লোক জঙ্গলে কাঠ আনতে গিয়ে তাদের দুজনের মৃতদেহ দেখে। আর কিছুক্ষণের মধ্যেই প্রমীলা আর মনোহরের মৃত্যুর খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে। বাবা, মা, এটা তোমাদের কি হলো? এবার আমাদের কি হবে? 2 বোন ভীষণ কাঁদে। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন ওই 2 বোনকে গ্রামের মানুষেরা খাবার খাওয়ালেও কিছুদিন পর থেকে তারা ফ্রিতে খাবার খাওয়ানো বন্ধ করে দেয়। এখন তারা জঙ্গলে গিয়ে ফল খেয়েই তাদের পেট ভরায়। একদিন শালু স্নেহাকে বলল, দিদি, আমাদের জামা ছিঁড়ে গেছে, বাবা মা বেঁচে থাকলে আমাদেরকে নতুন জামা দিত। এরপর তারা ফল খুঁজতে জঙ্গলে গেলে তারা দেখে সেখানে অনেকগুলো ময়ূরের পালক পড়ে আছে। তারা সেই ময়ূরের পালকগুলোকে তুলে বাড়ি নিয়ে আসে আর সেই পালকগুলোকে সেলাই করে খুব সুন্দর 2টো গাউন বানায়। এদিকে শহরে মহেশ আর অনিতা সেই ছেলেটির সঙ্গে খুবই মজা করে থাকে, যার নাম তারা রেখেছিল অনিকেত। এভাবেই সময় কাটলে গ্রামে 2 বোন বড় হয়ে ওঠে আর শহরে অনিকেত খুব বড় একজন ফ্যাশন ডিজাইনার হয়। আর এদিকে শালু আর স্নেহা গরিব হয়েই জীবন কাটাচ্ছিল। শালু, এখানে জীবনযাপন করতে আমাদের কষ্ট হবে, তাই কাজের জন্য আমাদেরকে শহরে যেতে হবে। কিন্তু দিদি, তার জন্য আমাদেরকে আবার ময়ূরের পালক দিয়ে জামা বানাতে হবে, কারণ শহরে সবাই ভালো জামা পরে শুনেছি। এরপর 2 বোন আবার জঙ্গল থেকে ময়ূরের পালক নিয়ে আসে আর তা দিয়ে নিজেদের খুব সুন্দর গাউন তৈরি করে নেয়। আর শহরে যাওয়ার একদিন আগে স্নেহা একটি স্বপ্ন দেখল, যেখানে তার মা বলে, স্নেহা মা, আমি তোকে বলতে চাই যে তোর ভাই বেঁচে আছে আর ও শহরে তোর জেঠু জেঠিমার সঙ্গে থাকে। ওরা দুজনই তোর বাবা আর আমাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল, আর আমি যে সন্তানকে জন্ম দিয়েছিলাম তাকে নিয়ে শহরে চলে গেছে। প্রমীলা স্নেহাকে অনিকেতের ছবিও দেখালো, যাতে শহরে গিয়ে স্নেহা অনিকেতকে চিনতে পারে। তারপর হঠাৎ স্নেহার ঘুম ভেঙে গেলে সে শালুকে বলে, দিদি, আমার স্বপ্নে বাবা এসেছিল, এই কথাগুলোই বলেছে। তার মানে এই স্বপ্নটা সত্যি, আর আমাদের ভাইকে খোঁজার জন্য আমাদেরকে শহরে যেতে হবে। ওদিকে শহরে অনিকেতও একই স্বপ্ন দেখল। অনিকেতের স্বপ্নে তার বাবা মা দুজনেই এসে তাকে সব কথা জানায় আর তার বোনেদের ছবিও দেখায়। হে কি, এ আমার স্বপ্নে কারা এসেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, আমাকে এখন এত মাথা খাটিয়ে লাভ নেই। 2 দিন বাদে আমার ফ্যাশন শো এর কাজ আছে, আমাকে সেদিকেই মন দিতে হবে। এমন একটা গাউন বানাবো যেটা কোনোদিন কেউ দেখেনি। অনিকেত ব্যাংক থেকে অনেক টাকা তুলে এনে টাকা দিয়ে গাউন তৈরি করে। আর এদিকে 2 বোন বাসে করে শহর চলে আসে। আর রাস্তা দিয়ে তাদেরকে এমন পোশাকে হাঁটতে দেখে অনেকেই হাসাহাসি করছিল। তারপর অনিকেত তার মডেলকে টাকার গাউন পরিয়ে ফ্যাশন শোতে পৌঁছায়। এদিকে হাঁটতে হাঁটতে 2 বোনেরই খুব খিদে পায় আর তারা দোকান থেকে একটা ব্রেডের প্যাকেট চুরি করে পালাতে থাকে। দোকানদারও তাদের পিছনে দৌড়াচ্ছিল।
কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা সেই ফ্যাশন শোতে গিয়ে পৌঁছায়। জাজেস অনিকেতকে বিজয়ী ঘোষণা করতেই যাচ্ছিল, কিন্তু ময়ূরের পালকের গাউন পরা দুই বোনকে স্টেজে দেখে জাজেস অবাক হয়ে যায়। আরে বাহ, এই ড্রেসটা তো খুবই সুন্দর। দেখে তো মনে হচ্ছে এটা কোনো আসল ময়ূরের পেখম দিয়ে তৈরি, তাই প্রাইসটা ওদেরই পাওয়া দরকার। দুই বোন 20 লক্ষ টাকার পুরস্কার পায়, কিন্তু তারা তো বুঝতেই পারছিল না যে কিসের জন্য তারা পুরস্কার পাচ্ছে। তখন সেখানে অনিকেত আসে। আমার ভাই, মা তো স্বপ্নে এর ছবি দেখিয়েছিল। হ্যাঁ, আমিও একেই দেখেছি। অনিকেতও তাদেরকে চিনতে পারলো। তার মানে আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা সত্যি। ওনারা আমাদের বাবা মা, আর এটা আমার দুই সেই বোন। এরপর অনিকেত দুই বোনকে জড়িয়ে ধরে, আর দুই বোন অনিকেতকে জানায় যে কিভাবে তাদের জেঠু ও জেঠিমা তাদের মা বাবার সঙ্গে অন্যায় করেছে। আর অনিকেত দুই বোনকে নিয়ে তাদের বাড়িতে গেলে তারা শুনতে পায় মহেশ আর অনিতা বলছে, ভালোই হয়েছে অনিতা, আজ পর্যন্ত অনিকেত আমাদের সত্যিটা জানতে পারিনি যে আমরাই ওর বাবা মাকে মেরে ওকে শহরে নিয়ে এসেছি আমাদের বৃদ্ধ বয়সে সম্বল হবে বলে। কিন্তু তিনজন ভাই বোন তাদের সব কথা শুনে ফেলে, আর অনিকেত তাদের কথা ফোনে রেকর্ড করে নিয়েছিল, যা শুনিয়ে তারা এই দুজনকে জেলে পাঠায়। আর কিছুদিন পর মহেশ ও অনিতার ফাঁসির শাস্তি হয়। এখন স্নেহা আর শালু তাদের ভাইয়ের সঙ্গে শহরে থাকতে লাগলো। তারা তিনজনই ধনী হয়ে গেছিল আর একসঙ্গে হাসি খুশিতে তাদের জীবন কাটাতে লাগলো। গরিব পরিবারের মেয়ে রচনা আর ধনী পরিবারের মেয়ে কোমল ও নিতু তিনজনই স্কুল থেকে খুব ভালো বান্ধবী ছিল। কোমল আর নিতু যে স্কুলে পড়াশোনা করত সেটা খুবই বড় স্কুল ছিল, কিন্তু AWS এ রচনার নাম আসাতে সেও এই স্কুলেই ভর্তি হয় আর শুরু হয় তাদের বন্ধুত্ব। আর স্কুলের পড়া সম্পূর্ণ হলে হায়ার এডুকেশনের জন্য কোমল আর নিতু বিদেশে চলে যায়। আর এদিকে গরিব রচনা বাড়িতে বসেই মায়ের সাহায্য করে। মা, আমার কারণে তোমাকে লোকের বাড়ি কাজ করতে হয়, আর তারপর রাত্রিবেলাতে আবার জামা সুতো কাটো। মারে, তোরই গরিব মা পরিশ্রম না করলে তোর বিয়ে কি করে দেবে? তোর বিয়েটা হয়ে গেলে আমি মরেও শান্তি পাবো। এমন করে বলো না মা, বাবা তো কবেই চলে গেছে, এখন তুমিও চলে গেলে আমার কি হবে? এভাবেই কিছুদিন কাটার পর বেশি কাজ করার জন্য মমতা অসুস্থ হয়ে পড়ে, আর সংসার চালানোর জন্য রচনা তার মায়ের কাজ করতে থাকে। কিছু মাস এভাবেই মমতা বিছানায় শুয়ে থাকার পর একদিন রচনাকে বলে, মারে, আমার অবস্থা তো তুই দেখছিসই, আমার কথা শোন, তুই বিয়ে করে নে। মারে, আমার শেষ ইচ্ছা হলো তোকে বিয়ে দেওয়া। ঠিক আছে মা, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। রচনা দেখতে সুন্দরী হওয়াতে তাড়াতাড়ি তার বিয়ে ঠিক হয়ে যায়। না দিদি, আমাদের পণ চাই না, শুধু আপনি বরযাত্রীদের একটু ভালো করে দেখাশোনা করে নেবেন। ঠিক আছে দাদা। এরপর রচনার বিয়ে ঠিক হয়ে গেলে সে তার বান্ধবীদেরকে ফোন করে বলে, কি বলছিস রচনা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই আজকে আমাকে বলছিস? আমরা কালই আসছি তোর কাছে। এরপর দুজনেই দেশে ফিরে রচনার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা রচনা, বল, তুই বিয়ের শপিং কোথা থেকে করছিস? ভগবান আমাকে গরিব বানিয়েছে রে, আর গরিবরা এমন ব্রাইডাল লেহেঙ্গা পরে না। বিয়ের তোড়জোড় আর বরযাত্রীদের আপ্যায়নেই মায়ের সব টাকা খরচ হয়ে গেছে, তাই জন্য আমি আমার মায়ের বিয়ের শাড়িটাই পরে নেব, বুঝেছিস? এই বলে রচনার চোখে জল চলে আসে। আর কোমল আর নিতু রচনার বাড়ি থেকে ফেরার সময় বলে, রচনা ওর বিয়েতে একদমই খুশি নয় রে। কি করে খুশি থাকবে বলতো? রচনার কাছে ওর বিয়ে লেহেঙ্গা কেনার মতো টাকাটাও নেই। এখন আমরা দুজনই পারবো আমাদের গরিব বান্ধবীর বিয়েটাকে খুশিতে ভরিয়ে দিতে। পরের দিন কোমল আর নিতু একটা বড় শপিং মলে গিয়ে রচনার জন্য ব্রাইড লেহেঙ্গা, তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি আর স্যান্ডেল কিনে বিয়ের দিন রচনার বাড়িতে আসে। আর সেখানে এসে তারা দেখে যে রচনা তার মায়ের বিয়ের সেই পুরনো রং ওঠা শাড়ি পরেই মন মরা হয়ে বসে আছে। কোথায় ছিলি রে তোরা? আমি কখন থেকে অপেক্ষা করছি। এই নে রচনা, তোর দুই বান্ধবীর তরফ থেকে তোর বিয়ের জন্য লেহেঙ্গা। এটা তো খুব দামি লেহেঙ্গা মনে হচ্ছে। তোরা এত দামি লেহেঙ্গা আমার জন্য কেন আনলি? আমাদের সব থেকে প্রিয় বান্ধবীর বিয়ে হচ্ছে, আমরা এতটুকু করব না বল? হ্যাঁ, আজ তো আমরা নিজের হাতে তোকে সাজাবো, আর দেখবি সবাই কেমন অবাক হয়ে তোর দিকে তাকিয়ে থাকে। এরপর রচনা সেই ব্রাইডাল লেহেঙ্গা পরলে রচনাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর রচনার বান্ধবীদের রচনার প্রতি এত ভালোবাসা দেখে মমতা চোখ জলে ভরে যায়, আর সে তাদেরকে অনেক আশীর্বাদ করে।
Thanks for watching.